This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেপ্তার সেটা চলছে। দুই মহিলাকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। বাগদার মাথাভাঙ্গা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পাকড়াও পুলিশের। ধৃত আজমিরা খাতুন, শিরিনা খাতুন যশোরের বাসিন্দা। চোরাপথে ভারতে ঢুকে পরিচারিকার কাজ করত বলে দাবি। ফের চোরাপথে বাংলাদেশে ফেরার তোড়জোড় করতেই পুলিশের হাতে পাকড়াও। এদিকে পুলিশের জালে আরো এক বাংলাদেশি এবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার। দুই বাংলাদেশি ডলার পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ টাকার প্রতারণার অভিযোগ বাংলাদেশি দুই যুবকের বিরুদ্ধে। কাঁচরাপাড়ায় আকবর নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে অভিযুক্ত আফতাব খরাদি ও রাজু বিশ্বাস 1 লক্ষ টাকার বিনিময়ে 557টি কয়েন তুলে দেয় আকবরের হাতে। নকল কয়েন বুঝতে পেরে বীজপুর থানায় অভিযোগ দায়ের করে আকবর। অভিযোগ দায়েরের 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত দুই বাংলাদেশি। ধৃতদের কাছ থেকে উদ্ধার নগদ টাকা, 2টি মোবাইল, বেশ কিছু জাল নথি, টিনের কয়েন তৈরির সরঞ্জাম। অনুপ্রবেশ ইস্যুতে জাল বার্থ সার্টিফিকেটে কি মিলছে ভুয়ো পাসপোর্ট। এবার জন্ম শংসাপত্র পাওয়ার অনলাইন প্রক্রিয়ায় নজর কেন্দ্রীয় গোয়েন্দাদের। পাসপোর্ট অনুমোদিত হয় বার্থ সার্টিফিকেটের যাচাইকরণ করার পর। গত 2.5 বছর ধরে এই জন্ম শংসাপত্র অনলাইনের মাধ্যমে কলকাতা পুরসভা থেকে পাচ্ছেন প্রাপকরা। প্রশ্ন উঠছে, আদৌ কি এই অনলাইনে বার্থ সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়া নিরাপদ? নেই কোনো সশরীরে যাচাইকরণ নিয়েও গোয়েন্দাদের মনে প্রশ্ন। যদিও কলকাতা পুরসভার দাবি, যে পদ্ধতিতে অনলাইনে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত কাজকর্ম হয় তা অত্যন্ত নিরাপদ। আমার মনে হয় যে এটা সিকিউর, তার কারণ পুরনো সংশয়পত্র হলে আমরা এটা দেখে নিই, ভালো করে চেক করা হয়। আর নতুনটা তো হসপিটালের থেকে ডাইরেক্ট লিঙ্ক করা আছে। একটা আমাদের যেটা হয়ে গেছে 2006-7 সালে, সেখানে হয়েছে যে পথ শিশুদের দেওয়ার নাম করে অনেক ইললিগাল বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। কিছু ক্ষেত্রে করাপশনও বলতে পারেন, যেটা স্ক্যামও এটা হয়েছে। সেটা কারেকশন করার কোনো উপায় নেই, এবং তারা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো বলা যাবে না। কিন্তু এখন নতুন করে কর্পোরেশনে আর এটা চান্স নেই। নামকরণ করে বড় অফিসে গেলে, সংশ্লিষ্ট বড় অফিসে গেলে, এবং বাবা মায়ের যদি আধার কার্ডের মতো কোনো আইডি প্রমাণ সেখানে দেওয়া হয়, তারপরে জন্ম মৃত্যু তথ্য পোর্টালে সেইগুলোকে আপলোড করা হয়। আপলোড করার পর জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে একটা লিঙ্ক দেওয়া হয়। সেই লিঙ্কটা এই দরখাস্তকারী বা দরখাস্তকারিনীর যে ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে কলকাতা পৌর সংস্থা সেই লিঙ্কটা শেয়ার করে। সুতরাং এই যে প্রসেসটা যথেষ্টই অল প্রুফ একটা পদ্ধতি। এখানে তো কোনো ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে কারোর কিছু করার সুযোগ কিছু নেই। গোটা প্রক্রিয়ায় বার্থ সার্টিফিকেট অনলাইনে লিঙ্কের মাধ্যমে প্রাপকের হাতে আসছে। সেটি সহজেই জাল করে নেওয়া সম্ভব বলেই দাবি করছেন সাইবার বিশেষজ্ঞরা। কপি হয় তাহলে ডিজিটাল সিগনেচার ডেফিনেটলি সফট কপি থেকেই ভেরিফাই করা উচিত, অথবা পিওরলি আধার কার্ডের নাম্বার দিয়ে সেই নাম্বার এবং সেখানটার যে মোবাইল নাম্বার এবং সেখানে যে ওটিপি, এই কম্বিনেশনগুলোকে দিয়ে ভেরিফাই করেই তবে প্রসিড করা উচিত। অনলাইনের উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় আছে বলে, সেই জন্যেই অনলাইনে যে কোনো রকম সার্টিফিকেট ইস্যু করা অথবা পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে যে আধিকারিকরা সংশ্লিষ্ট কাজ করে থাকেন, অত্যন্ত দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। এবং যদি তাদের কাজে কোথাও গাফিলতি দেখা যায়, তাহলে যে উপরের আধিকারিকরা রয়েছেন যথাযথ ব্যবস্থা নেবেন, সেখানে কোনো শিথিলতা করা যাবে না। এটাই একমাত্র উপায়। জাল সার্টিফিকেট কাণ্ডের দিকে দিকে জালিয়াতদের চক্র কাজ করছে। তৃণমূল সরকারকে নিশানা সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এটা কোয়েশ্চেন নয় যে সার্টিফিকেটটা রাম পেল না শ্যাম পেল। কোয়েশ্চেনটা হচ্ছে ভুয়ো সার্টিফিকেটের একটা চক্র কাজ করছে। পাচারের চক্র, তোলাবাজির চক্র, লুঠেরাদের চক্র, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এরকম বাহিনী নানান চক্র চালাচ্ছেন। তেমন করে জাল সার্টিফিকেটের চক্র, জাল পাসপোর্ট করে দেবার চক্র, জাল
জন্ম মৃত্যু প্রত্যেকটি চক্র ভালো করে খুঁজে দেখলে দেখা যাবে কোথাও না কোথাও এদিক ওদিক করে কালীঘাট কি ক্যামাক স্ট্রিট কি নবান্ন তার যোগাযোগ নেই তো। দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। যে বরোর অধীনে সবথেকে বেশি বাংলাদেশি থাকে এবং পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে কলকাতার 12 নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষের দাবি কি শুনুন। বিভিন্ন অভিযোগ তো উঠছে, এখন বিভিন্ন অভিযোগ উঠছে, সেটা অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার এবং কোথার থেকে কী কারণে এই সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো খতিয়ে দেখা দরকার আছে। সুরক্ষার প্রশ্ন, তখন অনলাইন অফলাইনের কোনো বিচার না করে পুরো ব্যাপারটাকেই অত্যন্ত সুরক্ষিতভাবে যাতে মানুষের কাছে পৌঁছে সেটা দেখাটা খুবই প্রয়োজন আছে বলে মনে হয়। এই বার্থ সার্টিফিকেট জাল কোথা থেকে তৈরি হচ্ছে তার শিকড় খুঁজতে ব্যস্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভা হোক বা অন্যান্য পুরসভার যে অনলাইন প্রসেস এই বার্থ সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে তার উপর নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট যে অনলাইন প্রসেসে হয় তা সম্পূর্ণ নিরাপত্তা আঁটোসাঁটোর মধ্যে রয়েছে। খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন গোটা প্রসেস অত্যন্ত সিকিউর, তাই কোনোভাবে হ্যাক করার প্রশ্নই ওঠে না। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন যেভাবে পাসপোর্ট ধরা পড়ছে, ভুয়ো পাসপোর্ট, তাতে কিন্তু জাল বার্থ সার্টিফিকেটের বিষয়টিও ধীরে ধীরে বড় আকার নেবে। আর সে কারণেই অনলাইন প্রসেস রীতিমতো নজরের আওতায় রেখেছেন গোয়েন্দারা। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এদিকে রাজ্যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরো এক, যে খবর আপনাদের দিচ্ছিলাম, কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ধীরেন ঘোষ। কিছু আপডেট আসছে আমাদের কাছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়। তনিশা, দেখো, ধীরেন ঘোষকে আজ আলিপুর আদালতে পেশ করা হলে পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। এবং এই ধীরেন ঘোষ সে নিজেও কিন্তু প্রায় 10 বছরেরও বেশি সময় 2007 থেকে 2017 সাল পর্যন্ত ইটালিতে ছিল। আর এই বিদেশে থাকার সুবাদে ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের নথিপত্র প্রয়োজনীয় হয় এবং সেই সমস্ত নথি ব্যবহার করে কিভাবে সহজেই ভিসা পাওয়া যায়, এই যাবতীয় বিষয় কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল ছিল এই ধীরেন। আর সেই দক্ষতাকেই কাজে লাগিয়ে সে মনোজ এবং সমরেশের সঙ্গে মিশে বা তাদের চক্রের একজন সদস্য হয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসা নাগরিকদের ভিসার যাবতীয় ব্যবস্থা করে দিতেন এই ধীরেন ঘোষ। এবং তার বাড়িতে যখন গতকাল অভিযান চালায় তদন্তকারীরা, তাকে গ্রেপ্তার করার পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন ব্যাংকের নথিপত্রের মতন বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। এবং তদন্তকারীরা এখন যেটা জানার চেষ্টা করছেন যে এই যে দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে ধীরেন ঘোষ সে এই মনোজ এবং সমরেশের সঙ্গে যে এই তাদের নেটওয়ার্কের একজন সদস্য হিসেবে কাজ করতে এবং কত বাংলাদেশি নাগরিকদের তারা এই অবৈধভাবে ভারত থেকে বিদেশে পাঠানোর কাজ করেছে, তার বিনিময়ে কত টাকা তারা নিত এবং এদের চক্রের সঙ্গে আর কারা কারা সামিল আছে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু একে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য সামনে আসবে, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। নজর রাখো সুপ্রিয়, ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর আসছে। মালদার তুলসীহাটায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ও খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি পরিস্থিতি। ইটের অস্থায়ী দেওয়াল ভেঙে আহত বেশ কয়েকজন। কি পরিস্থিতি হয় জানবো, তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন TV9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনাদের দেখাচ্ছি, মালদার তুলসীহাটায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি এবং খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি পরিস্থিতি এমন জায়গায় যায় যে ইটের অস্থায়ী যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কি পরিস্থিতি এখন জানবো সুব্রতোষ। যথেষ্টই উত্তেজনা রয়েছে এখন এই মুহূর্তে তুলসীহাটাতে, কারণ সেখানে কম্বল বিলি করা হচ্ছিল, প্রায় 1500 কম্বল বিলি করার কথা এবং পাশাপাশি সেখানে খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। কিন্তু এত কর্মী এবং লোকজন এসে হাজির হয়ে যায় যে সেখানে যখন বিলি করা হচ্ছিল তখনই ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি পড়ে যায়, এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। এরপরে সেই হুড়োহুড়ির ঠেলায় অত মানুষের মধ্যে সেখানে অস্থায়ী দেওয়াল ছিল, বিশেষ করে ইট থরে থরে সাজিয়ে রাখা হয়েছিল এবং সেই ইটের দেওয়াল সম্পূর্ণভাবে পড়ে যায়। পড়ে গিয়ে 7 জন আহত হয়েছে, তার মধ্যে 5 জনই মহিলা। এছাড়া মানে অল্প বিস্তর কিছু আহত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার মতো মানে আশেপাশে পুলিশ ছিল, সিভিক ছিল, তারাও ছুটে আসে এবং তারপরে অন্যান্য নেতারা তারাও সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায় যে সেখানে বহু মানুষই খিচুড়ি বা কম্বল যারা আশায় এসেছিলেন, অনেক দরিদ্র মানুষ,
তারাও কিন্তু সেভাবে কিছু পাননি, তারাও বাধ্য হয়ে সরে যেতে হয়েছে সেখানে। এতটাই বিশৃঙ্খল। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রহিম বক্সি থেকে শুরু করে ব্লক সভাপতি মর্জিনা খাতুন, অন্যান্য যারা আছেন তৃণমূলের নেতানেত্রী, তারা সকলেই উপস্থিত ছিলেন এবং পুরো সবটাই কিন্তু একটা চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছিল। বেশ নজর রাখো, ধন্যবাদ। এদিকে কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কলকাতার নামী কলেজের ছাত্র। প্রাক্তন সহপাঠীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। দক্ষিণ কলকাতার গড়ফা থানা এলাকার ঘটনা। অভিযুক্ত ছাত্র বাগুইয়াটির বাসিন্দা। 21শে ডিসেম্বর বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে মদ খাইয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ। মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে রাতেই গ্রেপ্তার অভিযুক্ত। কিভাবে পরিচয় টরিচয় না, ওই ইচ্ছে করে করেছে, গায়ে পড়ে ওকে বলেছে যে চল তোকে আমি একটু করবো, খাবি? তা কোথায় খাবি? না আমি খাবো না। না আয় না খাবি বলে নিয়ে গেছে, খাবারের সঙ্গে কি মিশিয়ে দিয়ে ওকে করে দিয়েছে। এটা ও জানতো না। এইবার ও এসে তো খুব চেঁচামেচি করছে, তখন বলছে এইরকম বদমাইশ ছেলে, তুই খেয়েছিস কেন? বললো আমি আমাকে জোর করে কি বলে, এটা কিছু হবে না, দেখ একটুখানি খেয়ে একটুখানি মুখে দিতেই আমার আর জ্ঞান ছিল না, তাই বললো। ছেলেটি কি একাই ছিল নাকি আরো কেউ? আর কেউ ছিল না, একা। ঘটনাটা অনেকদিন আগে হয়নি, রিসেন্ট হয়েছে। রিসেন্ট ছেলেটা বদমাইশি করেছে, ওই রকম নাকি ওর পরে শোনা গেল একটু বদমাইশি করে ছেলেটা। তা ও তো সেটা জানে না, ও এমনি সাধারণভাবে সরল মনে গেছে, বুঝতে পারিনি। এতদিন পর ঘটনার কেন অভিযোগ জানানো হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেক্ষেত্রে নির্যাতিতা এবং তার পরিবারের যেটা দাবি যে ঘটনার পর 21 তারিখে যে ঘটনা ঘটে তারপর ওই নির্যাতিতা তরুণী সে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত অবস্থার মধ্যে ছিল এবং সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরেই কিন্তু তারা গড়ফা থানাতে এসে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে এই নির্যাতিতা তরুণী এবং অভিযুক্ত যুবক তারা দুজনেই পূর্ব পরিচিত এবং একসময় তারা একই স্কুলে পড়াশুনো করত, কিন্তু স্কুলের পরবর্তী সময় দুজনের মধ্যে সেভাবে আর যোগাযোগ ছিল না। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দুজনের সঙ্গে নতুন করে আবার পরিচয় হয় বা যোগাযোগ তৈরি হয় এবং তার পরবর্তীতেই তারা আবার দেখা করেন গত 21 তারিখে এবং সেই 21 তারিখে দেখা করার পরেই এই গড়ফা এলাকাতে অভিযুক্ত যুবক তার এক বন্ধুর ফ্ল্যাটে নিয়ে আসে ওই নির্যাতিতা তরুণীকে এবং সেখানে নিয়ে আসার পরেই কিন্তু এই ধর্ষণের ঘটনা, এমনটাই লিখিতভাবে ওই তরুণী গড়ফা থানাতে অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আর ওই ফ্ল্যাটে এই অভিযুক্ত যুবক ছাড়া আরও কেউ ছিল কিনা বা এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই যাচাই করার কাজ চালিয়ে যাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় রজতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।